নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আমরা আবারও চলে এসেছি আজকের মেডিটেশন ক্লাসে। আজকে আমরা আলোচনা করব মেডিটেশনের 5th সেশন, এবং এই মেডিটেশনের 5th সেশনে আজকে আমরা 3টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং এখন আমরা মেডিটেশনের বেসিক কনসেপ্টে আছি, এবং আমি সকল পরিবারের সদস্যদের জানাই একটাই অনুরোধ, যারা যারা আমার আগে মেডিটেশন ক্লাসের আগের ভিডিও বা এপিসোড গুলো মিস করেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলের মেডিটেশন প্লে লিস্টে গিয়ে আগের 4টে ক্লাস যেগুলো ভিডিওগুলো যেগুলো আমাদের দেওয়া হয়েছিল সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজির লেখা ধ্যান শেখার ক্লাসের সম্পর্কে, যেখান থেকে আমি আপনাদের মেডিটেশন ক্লাস নিচ্ছি, আপনাদের সেশন করাচ্ছি। তো আজকের প্রথম প্রশ্ন, ধ্যান করার কত চেষ্টা করি, মন কিছুতেই শান্ত হতে চায় না। প্রশ্নটি আমি আবার রিপিট করছি, এই প্রশ্নটা সবার কাছে থাকে যে ধ্যান করার তো কত চেষ্টা করছি, we are trying our level best to do meditation but we are not able to do. Why? Because we are not feeling good. আমাদের মন শান্তিতে নেই, আমরা ভালো নেই, মন কিছুতেই শান্ত হয় না। তো সেটা কেন? তো এই প্রশ্নের উত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি বলেছেন, মন শান্ত হোক না হোক আপনি চুপচাপ বসে থাকা অভ্যাস করুন। যেটা আমরা ফার্স্ট মেডিটেশন সেশনে আমরা এটা ডিসকাস করেছিলাম যে মেডিটেশন শুরু করার আগে আমাদের সবচেয়ে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে চুপচাপ বসে থাকার একটা প্র্যাকটিস করতে হবে। এইটা যদি আমরা প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে আমরা যদি চুপচাপ থাকার যে অভ্যাসটা যদি আমরা করতে পারি, তাহলে দেখবেন অটোমেটিকলি আমরা মেডিটেশনে যে বেসিক কনসেপ্ট সেগুলো আমরা নিতে পারবো, এবং আমরা মেডিটেশনটা করতে আমাদের সুবিধে হবে। কারণ সবচেয়ে আগে মেডিটেশন করার জন্য আমাদেরকে আগে চুপ করে বসে থাকার অভ্যাস করতে হবে। দুবেলা 10 মিনিট করে তো বসুন। তো মহারাজ যেখানে বলছে অন্তত দুবেলা চুপচাপ বসে থাকুন, কোনো জব টপ কিচ্ছু করতে হবে না, জাস্ট চুপচাপ বসে থাকুন, অন্তত 2 বেলা সময় বার করুন। এবং 2টোর সময় কি, যেটা আমি এর আগেও বলেছিলাম, যদি খুব ভালো হয় সকালবেলা একদম ভোরবেলা ঘুম থেকে উঠে চান টান করে ফ্রেশ, মানে একদম নতুন একটা পরিষ্কার জামা প্যান্ট পরে ঠাকুর ঘরে বসুন। ওই সময়টা খুব শান্ত পরিবেশ থাকে, একটা ধূপকাঠি ধরিয়ে দিলেন এবং চুপচাপ বসে রইল। আবার সারাদিন খাটাখাটির পর যারা স্টুডেন্ট হোক বা অফিসে যারা কাজবাজ করেন, তারা বাড়িতে এসে শান্তভাবে একদম খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে চান টান করে শোয়ার আগে আবার সেই ঠাকুর ঘরে একটা টুনি লাইট ধরিয়ে, একটু টুনি লাইট একটা ধরিয়ে দেবেন। ঠাকুর ঘরে অন্ধকার রাখতে নেই, একদম শান্ত পরিবেশে একটা ধূপকাঠি, সুগন্ধি ধূপকাঠি ধরিয়ে একটু রাত্রেবেলা চুপচাপ বসে থাকবেন। এই জিনিসটা যদি দিনে 2 বার যদি আপনারা 10 মিনিট করে করতে পারেন, খুব ভালো হয়। শরীর যতই শান্ত হতে থাকবে, আপনার শ্বাস ও আস্তে আস্তে চলবে, এবং শ্বাসের আস্তে হওয়ার সঙ্গে সঙ্গে মনও কিছুটা শান্ত হবে। প্রথম দিকে রেজাল্ট চাইবেন না, মানে প্রথম দিনকেই চুপচাপ বসে থাকলাম, তারপরে যদি বলি যে এই তো এবার আমার মন শান্ত হয়ে গেছে, একদম নয়। একদিনে কিছু হয় না, প্র্যাকটিস থাকা খুব দরকার। তো প্রথম দিকে রেজাল্ট চাইবেন না, রেজাল্টে মন শান্ত হওয়ার জন্য ব্যস্ত হবেন না। বাচ্চা ছেলেমেয়েরা যে প্রি কেজি স্কুলে যায়, সে তো পড়ার জন্য নয়, স্কুলে যাওয়া অভ্যাস করার জন্য। আপনিও তাই করবেন, একদম ঠিক কথা। ধ্যান নয়, বসা অভ্যাস করুন। মন দিল্লি যাক, মুম্বাই যাক, আপনি 10 মিনিট চুপচাপ বসে থাকুন। একদম প্রথম যখন আপনি ফার্স্ট শুরু করছেন মেডিটেশন, যেটা আমাদের মহারাজজি বলছে সবচেয়ে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে চুপচাপ বসে থাকা। প্রথম দিনকে মেডিটেশন আপনি করলেন সেটা নয়, অনেক কিছু বেসিক কনসেপ্ট আছে যেগুলো আমরা
ধীরে ধীরে প্র্যাকটিস করলে তারপরে আমরা মেডিটেশনটা ভালো করে করতে পারবো। তো কোনো কিছু শুরু করার আগে তার একদম যেটা বেসিক কনসেপ্ট সেইটাকে আগে আমাদের শিখতে হবে, সেইটাকে আমাদের আগে জানতে হবে, বুঝতে হবে। দেন এন্ড অনলি যত আমরা আস্তে আস্তে ডিপে যাব, গভীরে যাব, তত আমরা জিনিসটাকে বুঝবো, জানবো, নলেজ গ্যাদার করব, তারপরে দেখবেন সেই জিনিসটা আমরা খুব ইজিলি একসেপ্ট করতে পারছি। তো মেডিটেশনও তাই, প্রত্যেকটা জিনিসের নিয়ম এরকম হওয়া উচিত। বাসে যাওয়ার সময় বা অফিসে কাজের ফাঁকে ফাঁকে চোখ খুলে ধ্যান অভ্যাস করুন। উপরের 5 নম্বর প্রশ্নের উত্তরে যা বলা হয়েছে সেরকম। তো 5 নম্বর প্রশ্ন মানে 5th কোয়েশ্চেন, আমরা এই কোয়েশ্চেনটা ডিসকাস করেছিলাম আমাদের মেডিটেশন ক্লাসের 4th সেশনে। তো আপনারা যারা যারা মেডিটেশন ক্লাসের 4th সেশনটা আপনারা মিস করেছেন, অবশ্যই আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে চলে যান, মেডিটেশন প্লে লিস্টে। সেখানে আপনারা মেডিটেশন ক্লাস 0.4 আপনারা এই প্রশ্ন উত্তরটি আপনারা পেয়ে যাবেন, যেটা আমরা আগে ডিসকাস, যেটা মানে ইনফ্যাক্ট আমরা যেটা করেছিলাম সেটা আপনারা যদি জানতে পারেন, তাহলে আপনাদের এই মেডিটেশন ক্লাস আজকের এই 5th সেশনটা আপনারা বুঝতে পারবেন পরিষ্কার করে। তো এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো যে প্রত্যেক দিন এই মেডিটেশন ক্লাসগুলো আপনারা, মানে প্রত্যেক দিন না, প্রত্যেক সপ্তাহে যে আমরা মেডিটেশন ক্লাসগুলো যে করাচ্ছি, যে সেশনটা নিচ্ছি, সেগুলো আপনারা আস্তে আস্তে ফলো করুন ভিডিওগুলো। পরের প্রশ্নতে আমরা এবার যাচ্ছি, দ্বিতীয় প্রশ্ন আজকের সেশনে। মাটিতে আসন করে বসতে আমার অসুবিধে হয়, কি করব? অনেকেই আছেন এরকম প্রশ্ন থাকে, মেডিটেশন করার সময় অনেকে পা ঝিনঝিন ধরে, বাবু হয়ে বসতে পারে না, যেমনি আমার খুব কষ্ট হয় আমার। তো সেই ক্ষেত্রে কি করব? এই প্রশ্নের উত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ খুব সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন। তো তার আগে আমি আরেকবার প্রশ্নটি আমি রিপিট করি। প্রশ্নটি হচ্ছে, মাটিতে আসন করে বসতে আমার অসুবিধে হয়, কি করব? তো স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ বলছেন, চেয়ারে বসে ধ্যান করুন। একদম, এই যে দেখুন, আমিও কিন্তু একটা চেয়ার নিয়ে নিয়েছি। চেয়ারটা যাতে খুব কমফোর্টেবল হয়, যেখানে আপনি কমফোর্টেবলি যাতে বসতে পারেন, শীত দ্বারা মানে একদম স্ট্রেট হয়ে, সেরকম চেয়ার নেবেন। তো চেয়ারে বসে আপনি ধ্যান করতে পারেন, যেটা মহারাজজি বলছেন। এবং এই বইতে অনেক পদ্ধতি দেওয়া আছে যেগুলি আপনি চেয়ারে বসে অভ্যাস করতে পারেন। তো আমি যে বইটা থেকে আপনাদের যে আমি মেডিটেশন ক্লাস যে সেশনগুলো করাচ্ছি, এই বইটার মধ্যে বা এই যে এর মধ্যে অনেক রকম প্রসেস দেওয়া আছে আপনি চেয়ারে বসে কি করে মেডিটেশন করবেন। কিন্তু তার জন্য আপনাদেরকে আমার এই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে মেডিটেশন এই ক্লাসগুলো প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে ফলো করতে হবে। দেন এন্ড অনলি আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। এমন পদ্ধতিও আছে যেখানে মেরুদণ্ড সোজা না রাখলেও চলে। দেখুন, আমরা জানি যে মেডিটেশন করতে গেলে মেরুদণ্ডটা, এই যে আমাদের যে শিরদাঁড়াটা, এটা এরকম সোজা হয়ে বসে করতে হয়, খুব ভালো হয়। এতে কি হয়, আমাদের নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাসটা নিতে সুবিধে হয়, আমাদের বডিতে ব্লাড সার্কুলেশন গুলো ভালো করে কাজ করে সোজা হয়ে বসলে। প্লাস দেখবেন আপনাদের মাঝে মধ্যে এই যে আপনাদের মেদ কমাতেও এটা খুব আমাদের সাহায্য করে। এই যে আমরা এরকম করে বসি না সবসময়, ভুঁড়িটা বেড়ে যায়, কোমরে ব্যথা হয়। বাট এটা যদি আমরা প্র্যাকটিস করি সিজে হয়ে বসার, এটা কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। বাট এখানেও মহারাজজি বলেছেন যে মেরুদণ্ড সোজা না রাখেও আমরা মেডিটেশন করতে পারবো, সেখানে অনেক প্রসেস দেওয়া আছে। তো তার জন্য আমি বলছি যে মেডিটেশন ক্লাসের সেশনগুলো আপনারা কাইন্ডলি একটুখানি করে ফলো করুন। এবার আজকে তৃতীয় প্রশ্ন, ধ্যান করতে গিয়ে অনেক সময় ঘুম পেয়ে যায়। কখনো কখনো জোর করে ধ্যান করতে গিয়ে দেখি যে মাথা ধরে। এটা এক্স্যাক্টলি, এটা আমার সাথে হয়েছে। প্রথম যখন মানে করতাম, এখন আমার মাঝে মধ্যে হয় ধ্যান করতে করতে না প্রচন্ড ঘুম পেয়ে যাচ্ছে, আর চোখের এই জায়গাগুলো না, আর এই মাথার জায়গাটা খুব ব্যথা, মানে কতক্ষণে মেডিটেশনটা করে উঠবো। এটা আমারও এরকম প্রথম হয়েছিল। শরীরটা অস্থির করছে, বসতে পারছি না, কিরকম ঘুম পেয়ে যাচ্ছে, চোখ ফুলে যাচ্ছে, মাথা যন্ত্রণা, মানে কখন বসবো, ওতে শরীর আরো অসুস্থ করছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব?
খুব সুন্দর এই প্রশ্নটা। এর উত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ যে আমাদেরকে খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন, জোর করে ধ্যান করবেন না। এক্স্যাক্টলি, কোনো কিছু জোর করে করা যায় না। যদি মনে হয় শরীর খারাপ করছে, অসুস্থ করছে, টেক রেস্ট ওই সময়টা। তেমন বুঝলে কয়েকদিন ধ্যান বন্ধ রাখুন, একদম। এটা আমিও করেছিলাম, 2-1 দিন আমি বন্ধ রেখেছিলাম। প্রথম তো জানতাম না প্রসেসটা, কিন্তু আমারও যখন হচ্ছিল না, শরীরটা না নিতে পারছিল না, কিরকম যেন একটা করছিল, তখন আমি 2-4 দিন একটু রেস্ট নিলাম। কয়েকদিন মানে মেডিটেশন করাটা বন্ধ রাখলাম, মানে চুপচাপ বসে থাকাটা ঠিক আছে, কিন্তু পরে দেখলাম যে পারছি না, একটু কষ্ট হচ্ছে, একটু ব্রেক নিলাম। হ্যাঁ, প্রথম ঘুম পেয়ে যেতে পারে। মনকে সজাগ বা সচেতন না রাখতে পারলে এটা হয়, তখন মন তামসিক বৃত্তিতে চলে যায়। একদম। এটা কেন হয় আমাদের? কারণ আমরা দৈনন্দিন জীবনে, যেটা আমি আগেও ডিসকাস করেছি, এত আমরা বিজি থাকি, এত নানান রকম নেগেটিভ কাজে বা পজিটিভ কাজে, নানান রকম মানে কি বলে মেন্টাল প্রেশার, আমরা এত চাপের মধ্যে থাকি, মানসিক চাপের মধ্যে থাকি, তার জন্য মেডিটেশনটা প্রথম মানে ঠিকভাবে আমরা করতে পারি না। নানান রকম টেনশন থাকে, হ্যাঁ, নেগেটিভ চিন্তা, তারপরে কাজের চিন্তা, মানসিক চাপ প্রচুর, সেগুলো মাথার মধ্যে যখন আসে না, তখন যেন কেমন যেন শরীরটা করে। এটা আমিও ফিল করেছি, তার জন্য আমি আপনাদেরকে বলতে পারলাম। তখন কি আর দেখবেন মেডিটেশন করতে করতে আপনার ভাল লাগছে না, মনে হচ্ছে একটু ঘুমিয়ে পড়ি, কেমন যেন করছে, মাথা ধরছে, নানান রকম বাজে চিন্তা হচ্ছে। দ্যাট মোমেন্ট অফ টাইম আপনি সঙ্গে সঙ্গে স্টপ করে দেবেন, ফোর্সফুলি কিছু করতে যাবেন না, এতে শরীর আরো খারাপ হয়ে যাবে। এবং ওপরে 2 নম্বর প্রশ্নের উত্তরে বলা হয়েছে বিটা থেকে মন আলফা থিটার অবস্থায় যেতে থাকে। এক্স্যাক্টলি, এই বিটা টু আলফা স্টেট, এই যে আমরা এটা ডিসকাস করেছিলাম মেডিটেশন ক্লাসের সেকেন্ড ক্লাসে, মেডিটেশন সেশনের সেকেন্ড ক্লাসে। হ্যাঁ, এই যে বিটা থেকে মন আলফা থিটার অবস্থায় যেতে থাকে। তো আপনারা যদি বিটা আলফা থিটা স্টেট এই সম্পর্কে যদি কিছু জানতে চান, অবশ্যই আমরা মেডিটেশন সেশনের সেকেন্ড ক্লাসে আমরা এটা ডিসকাস করেছিলাম। তো আমি একটাই কথা বলবো, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট, মেডিটেশন প্লেলিস্টে কি আপনারা সেই সেকেন্ড সেশন বা সেকেন্ড ক্লাস, মেডিটেশনের সেকেন্ড ক্লাস ভিডিওটা আপনারা দেখে নেবেন। সেখানে আপনারা বুঝতে পেরে যাবেন এই আলফা তারপর আপনার বিটা থিটা এই মেন্টাল স্টেট সম্পর্কে আমি এখানে ডিসকাস করেছি। এবং মহারাজজি বলছেন ঘুম পেলে কিছুক্ষণ পায়চারি করে আসুন, পরে আবার বসুন ধ্যানে, কিংবা আপনারা আবার নতুন করে চুপ করে বসে থাকার অভ্যাস করুন। তো বলছে যখনই দেখছেন শরীরটা একটু খারাপ করছে বা মাথা যন্ত্রণা করছে, একটু পায়চারি মেরে আসুন, একটু হাঁটাচলা করে একটুখানি হাওয়া বাতাস খেলেন, তারপরে দেখবেন মনটা যখন আবার একটু নিস্তেজ হচ্ছে, একটু জল খেয়ে নিলেন, হ্যাঁ, তারপরে আবার একটুখানি চেয়ারে চুপচাপ বসে থাকুন। তো এইভাবেই করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এবং তার সাথে আমি একটুখানি বিটা আলফা থিটা এই স্টেপগুলো আরেকবার আমি আপনাদেরকে আমি ডিসকাস করে দিই, যেহেতু এখানে এই জিনিসগুলো একটু রিলেটেড আছে। তো চলুন দেখুন, পাশ্চাত্য মনোবিজ্ঞান ধ্যানের প্রয়োজনীয়তা স্বীকার করে। মনোচিকিৎসক মানে সাইকিয়াট্রিস্টরাও তাদের চিকিৎসায় রোগীকে উপদেশ দেন ধ্যানে। শারীরিক চিকিৎসা বিজ্ঞানী ইইজি মেশিনের সাহায্যে মস্তিষ্কের তরঙ্গ বোঝা যায়। আপনার আমার মতো মানুষ কিংবা এক ধ্যানস্থ ব্যক্তির ইইজি গ্রাফ বা রেকর্ড লিপিবদ্ধ করা যায় এই মেশিনের মধ্যে। কি দেখা যায়? আপনি যখন কোনো কাজ করছেন তখন ওই মেশিনে দেখাবে যে আপনার মনটা বিটা অবস্থায় আছে, মানে বিটা স্ট্যাটাসে আছে আমার মনটা। হ্যাঁ, তখন আমাদের চিন্তা তরঙ্গ 19 থেকে 30 আবর্তন প্রতি সেকেন্ডে কাঁপছে। তো যখন আমরা ভীষণ নানান কাজের মধ্যে রয়েছি, হ্যাঁ, ওয়ার্ক প্রেশারে রয়েছি, নানান রকম চিন্তার মধ্যে রয়েছি, অনেক কাজ করছি, তখন কি হয় আমাদের যে চিন্তা তরঙ্গ একটা লাইনস আছে, হয়তো সেটা ইইজি মেশিনে দেখা যায়। আমার অতটা অভিজ্ঞতা নেই, কিন্তু যেটা এখানে আমি পড়ে বুঝলাম, ওই মেশিনের দ্বারা তখন দেখা যায় ওটা 19 থেকে 30 আবর্তন প্রতি সেকেন্ডে কাঁপছে, ঠিক আছে? আবার
আপনি যখন শান্ত হয়ে বিশ্রাম করছেন বা গান শুনছেন, নদীর তীরে একা বসে আছেন, প্রার্থনা করছেন মন্দিরে, তখন আপনার চিন্তা তরঙ্গ আস্তে আস্তে হয়ে যায় 14 থেকে 18 প্রতি সেকেন্ডে। সেটাকে বলা হয় আলফা অবস্থায়। তো বিটা স্ট্যাটাসটা কাকে বলা হচ্ছে? বিটা স্ট্যাটাস তখনই বলা হচ্ছে যখন আমরা খুব ব্যস্ত রয়েছি, নানান রকম কাজের মধ্যে ব্যস্ত, নানান রকম মানসিক চাপের মধ্যে আছি, খুব টেনশনে আছি, তখন আমাদের যে চিন্তা তরঙ্গ যেটা আছে সেটা 19 থেকে 30 প্রতি সেকেন্ডে কাঁপছে, সেটাকে বলা বিটা স্টেট। এবার যখন আমরা একটু চুপচাপ রয়েছি, ঠিক আছে, একটু মনটা শান্ত রয়েছে, প্রার্থনা করছি, ঈশ্বরের কাছে প্রে করছি, বা নদীর তীরে বসে একটুখানি চুপচাপ বসে আছি, বা একটা গান শুনছি, তখন আমাদের যে চিন্তা তরঙ্গ যে লাইনটা আছে, হ্যাঁ, সেটা আপনার 14 থেকে 18 প্রতি সেকেন্ডে হয়ে যায়। একে বলে আলফা স্ট্যাটাস। তখন সেখানে মন শান্ত হয়ে থাকে, ঠিক আছে। এবার রাতে ঘুমের আগে এই তরঙ্গ হয়ে যায় প্রতি সেকেন্ডে 8 থেকে 13। এবার যখন আমি খাওয়া দাওয়া করে বা একটু চুপচাপ শুয়ে রয়েছি, ঘুমটা আসেনি, ঘুমের আগে এটা স্ট্যাটাসটা, তখন সেখানে কি হয়, প্রতি সেকেন্ডে 8 থেকে 13 হয়ে যায়, আরো কমে যায় তরঙ্গটা, ঠিক আছে। তার মানে মন আরো শান্ত হয়ে রয়েছে, এবং সেটাকে বলা হয় থিটা অবস্থা, থিটা স্ট্যাটাস, ঠিক আছে। আশেপাশের পরিস্থিতির বিষয়ে আপনার বোধ থাকে না, নিজের শরীরের উপর বিশেষ নিয়ন্ত্রণ থাকে না, ঠিক আছে। ওই সময়টা একটুখানি আমরা আস্তে আস্তে শরীরটা নিস্তেজ হচ্ছে, ঘুমানোর দিকে যাচ্ছে, মানে ঘুমানোর আগের স্টেজটা। যখন আপনি গভীর ঘুমে চলে যান, সুষুপ্তি অবস্থায়, তখন আবর্তন হয়ে যায়, মানে তখন 1 থেকে 4 প্রতি সেকেন্ডে। এটা হলো ডেল্টা স্ট্যাটাস, ডেল্টা অবস্থা। এখানে সাধারণ মানুষ যেতে পারে যখন সে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে, কোনো হুঁশ থাকে না, তখন সেটা ডেল্টা স্ট্যাটাসে চলে যায়, এবং সেখানে তরঙ্গটা খুব কমে যায় 1 থেকে 4 প্রতি সেকেন্ড, ঠিক আছে। তো এইভাবে স্ট্যাটাস গুলোকে আমরা পরীক্ষা করা যায়, আমাদের পরীক্ষা করা যায় ইইজি মেশিনের দ্বারা। পরীক্ষা করে দেখা গেছে, ইইজি রেকর্ডে দেখা যাচ্ছে, মানুষ যখন ধ্যান করা শুরু করে তখন চিন্তা তরঙ্গ ধীরে ধীরে বিটা থেকে আলফায় চলে যায়। ধ্যান যতই গভীর থাকে, এটা তখন থিটা হয়ে ডেল্টার দিকে যেতে থাকে। অ্যাবসলিউটলি যত আমরা মেডিটেশন করা শুরু করব, মেডিটেশন আমাদের কি, যখন মন শান্ত হয় তখন, তো যত আমরা মেডিটেশন করতে করতে একদম গভীর দিকে যাচ্ছি, তখন সেটা দেখবেন বিটা থেকে আলফা, আলফা থেকে থিটা, থিটা থেকে ডেল্টা স্ট্যাটাসে চলে গেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা মেডিটেশন করি। কিন্তু এবার আপনারা বলতে পারেন, ডেল্টা স্ট্যাটাসে চলে যাওয়া মানেই তো মানুষের জ্ঞান থাকে না, হুঁশ থাকে না, তো মেডিটেশন করতে করতে ডেল্টা স্ট্যাটাসে কি করে গেল? সেখানে তো তার মানে কি আমরা ঘুমিয়ে পড়ি? এইখানে একটা কোশ্চেন থাকতেই পারে, ঠিক আছে। এবার দেখুন পার্থক্য কি ঘুম ও ধ্যানের মধ্যে। এখানে ঘুম আর ধ্যানের মধ্যে একটা পার্থক্য বলছে। ঘুমের সময় মানুষ সজাগ থাকে না, কিন্তু ধ্যানের সময় থিটা ডেল্টা অবস্থায় গিয়েও সে সচেতন থাকে, সে হুঁশ হারায় না। এটা নিয়ে প্রথম পরীক্ষা হয় আমেরিকায় 1970 সালে। পরে ম্যানোনিংনগর ইনস্টিটিউটে স্বামী রাম নামে এক সাধুর উপর এই গবেষণা করা হয়েছিল। তিনি ধ্যান করা শুরু করলে ইজি মেশিন কিছুক্ষণ পরে দেখা গেল তার মস্তিষ্ক তরঙ্গ শূন্যতে স্পর্শ করেছে। মেডিটেশন করতে করতে তার তরঙ্গটা শূন্যতে গিয়ে চলে গেছে। ডাক্তারেরা ভেবেছিলেন যে তিনি ঘুমিয়েই পড়েছেন, কারণ সে ডেল্টা অবস্থায় মানুষ সজাগ থাকতে পারে না। স্বামী রাম কিন্তু বলে গেলেন এই পরীক্ষাকালীন সময় ডাক্তারেরা নিজেদের মধ্যে কি আলোচনা করেছিলেন। তিনি প্রমাণ করলেন যে ডেল্টা অবস্থাতে তিনি পুরোপুরি সচেতন ছিলেন। পরে বিশ্বের নানান স্থানে এরকম পরীক্ষা হয় মহেশ যোগীকে নিয়ে, বিস্তৃত রিপোর্ট বের করা হয়, ঠিক আছে। তো এইভাবে আমরা বিটা, আলফা, থিটা এবং ডেল্টা স্টেটে কিভাবে আমরা আমাদের মস্তিষ্ক এবং আমাদের মনের তরঙ্গ কনভার্ট হয় সেটা আমরা জানতে পারলাম। তো আশা করি আজকের আমাদের এই মেডিটেশনের 5th সেশনে বা 5th ক্লাস যেটা আমরা আজকে করলাম, এই ক্লাসে আপনারা অনেক কিছু জানতে পারলেন, শিখতে পারলেন। এবং দেখুন আমিও কিন্তু আপনাদেরকে মেডিটেশন ক্লাসটা নেওয়ার সময়, যত আমি ক্লাসটা বা সেশনটা আমি করাচ্ছি, আমিও কিন্তু অনেক নলেজ গেইন করতে পারছি, এবং আপনারা আছেন বলেই সেটা আমার সাধ্য হচ্ছে। এবং
ভগবানের আশীর্বাদ তো আছে। এবং আমি এটাও বলে দিলাম যে যারা যারা আমার আগের মেডিটেশন ক্লাস মিস করেছেন বা সেশনগুলো মিস করেছেন, অবশ্যই সেই এপিসোডগুলো দেখার জন্য আমার চ্যানেলের মেডিটেশন প্লেলিস্টে গিয়ে আপনারা আগের ক্লাসগুলো একটু দেখে নেবেন, আগের সেশনের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে পরবর্তী সেশনের ভিডিওগুলো বুঝতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।